আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আজকে আমি তোমাদের জন্য তৃতীয় শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয় নিয়ে আলোচনা করব। তোমাদের সবাইকে স্বাগতম। প্রথম অধ্যায় 1, আমাদের পরিবেশ, প্রাকৃতিক ও সামাজিক পরিবেশের বৈচিত্র্য। এখানে একটি ছবি দেওয়া আছে। ছবিতে আমরা কি কি দেখতে পাচ্ছি একটু লক্ষ্য করি। যেমন কি এখানে একটা সূর্য দেখা যাচ্ছে, পাখি দেখা যাচ্ছে, পাহাড় দেখা যাচ্ছে, নদী দেখা যাচ্ছে, নৌকা দেখা যাচ্ছে, স্কুল দেখা যাচ্ছে, ঘর বাড়ি, একটা অটো, ছাত্রছাত্রী, গরু, তারপর মানুষ, বিভিন্ন কিছু দেখা যাচ্ছে, মন্দিরও দেখা যাচ্ছে, সবকিছু দেখা যাচ্ছে। একটা প্রাকৃতিক পরিবেশের বৈচিত্র্য এখানে দেখানো হয়েছে। আমরা সবাই এই চিত্রটির দিকে ভালো করে লক্ষ্য করব এবং কি কি আছে সেটা দেখব। ক, ছবিটি পর্যবেক্ষণ করে প্রাকৃতিক ও সামাজিক উপাদান চিহ্নিত করি এবং নিচের ছকে তালিকা তৈরি করি। এখানে একটি ছক দেওয়া হয়েছে। একটি হচ্ছে বাম পাশে দেওয়া হয়েছে প্রাকৃতিক পরিবেশের উপাদান এবং ডান পাশে দেওয়া হয়েছে সামাজিক পরিবেশের উপাদান। তো প্রাকৃতিক পরিবেশের উপাদান এখানে আমরা বইয়ের মধ্যে যা যা দেখতে পেয়েছি এই ছবিটির মধ্যে আমরা সেটি এখানে লিখব। এখানে বইয়ে একটি দেওয়া হয়েছে সূর্য। এখানে সূর্য দেওয়া হয়েছে। সূর্যটি হচ্ছে প্রাকৃতিক পরিবেশের উপাদান, মানে আল্লাহ প্রদত্ত সৃষ্টি যেগুলি সেগুলিকে প্রাকৃতিক পরিবেশের উপাদান বলা হয়। আর সামাজিক পরিবেশের উপাদান বলতে মানুষের তৈরি করা উপাদানকে সামাজিক পরিবেশের উপাদান বলে। যেমন প্রাকৃতিক পরিবেশের উপাদান এখানে সূর্য, গাছপালা, মাটি, আকাশ, বাতাস। তাহলে এখানে আছে সূর্য, এই গাছপালা, এই মাটি, আকাশ, বাতাস, এগুলো হচ্ছে প্রাকৃতিক পরিবেশের উপাদান। আর ডান পাশে আছে সামাজিক পরিবেশের উপাদান, ঘরবাড়ি, মানুষ, রাস্তাঘাট, বিদ্যুতের খুঁটি, গাড়ি। তাহলে এখানে আমরা কি কি দেখতে পাচ্ছি ছবিটির মধ্যে লক্ষ্য করলে আমরা দেখতে পারবো ঘরবাড়ি আছে, মানুষ আছে, রাস্তাঘাট আছে, বিদ্যুতের খুঁটি আছে, গাড়িও আছে। তাহলে এগুলা কি মানুষের তৈরি জিনিসকে সামাজিক পরিবেশের উপাদান বলা হয়ে থাকে। তাহলে আমরা প্রাকৃতিক পরিবেশের উপাদান ও সামাজিক পরিবেশের উপাদান সম্পর্কে বুঝতে পেরেছি এবং আমি এখানে তোমাদেরকে ছকটি পূরণ করিয়ে দেখিয়েছি। তোমরা চাইলে তোমাদের খাতায় লিপিবদ্ধ করে নিতে পারো যাতে তোমাদের সুবিধা হয়। এখানে লেখা হয়েছে প্রাকৃতিক পরিবেশের উপাদানগুলোর মধ্যে বৈচিত্র্য রয়েছে। কোথাও রয়েছে উঁচু নিচু পাহাড় পর্বত, কোথাও সাগর মহাসাগর, কোথাও আবার নদ নদী, খাল বিল, হাওর ভাওর, নিচু এলাকা ইত্যাদি। পোকামাকড় থেকে শুরু করে হাতির মতো বিশাল প্রাণী এবং বিভিন্ন ধরনের উদ্ভিদ নিয়ে জীবজগৎ। তাহলে জীবজগৎ কিরকম আমরা বুঝতে পারি। পোকামাকড় থেকে শুরু করে হাতির মতো বিশাল প্রাণী এবং বিভিন্ন ধরনের উদ্ভিদ নিয়ে জীবজগৎ। কোনো অঞ্চল বৃষ্টিপ্রবণ, আবার কোনো অঞ্চল
শুষ্ক মরুভূমি। কোনো অঞ্চলের আবহাওয়া গরম, আবার কোথাও শীতল। বাংলাদেশে গ্রীষ্মকালে গরম ও শীতকালে ঠান্ডা অনুভূত হয়। এদেশে বর্ষাকালে প্রচুর বৃষ্টিপাত হয়। অতিবৃষ্টির কারণে কখনো কখনো বন্যা হয়, আবার অনাবৃষ্টির কারণে খরাও হয়। এভাবে গড়ে উঠেছে বৈচিত্র্যপূর্ণ প্রাকৃতিক পরিবেশ। তাহলে আমরা এখান থেকে এতটুক পর্যন্ত যে পড়াগুলো এতক্ষণ পর্যন্ত পড়েছি সেগুলো হচ্ছে প্রাকৃতিক পরিবেশের বৈচিত্র্য। এখন আমরা পড়ব সামাজিক পরিবেশের বৈচিত্র্য। তাহলে আমরা শুরু করি। সামাজিক পরিবেশের বিভিন্ন উপাদানের মধ্যেও বৈচিত্র্য রয়েছে। বিভিন্ন ধর্মের মানুষের বিভিন্ন রকম উৎসব, যেমন ঈদ, পূজা, বুদ্ধ পূর্ণিমা, বড়দিন ইত্যাদি। মানুষের প্রয়োজনে গড়ে উঠেছে স্কুল, মাদ্রাসা ও কলেজের মতো বিভিন্ন ধরনের শিক্ষা প্রতিষ্ঠান। আমাদের সমাজে রয়েছে কৃষক, মৎস্যজীবী, ব্যবসায়ী, রিক্সাচালক, শিক্ষক, ডাক্তার ও শ্রমিক সহ বিভিন্ন পেশার মানুষ। যাতায়াতের জন্য আমরা ব্যবহার করি বিভিন্ন ধরনের যানবাহন, যেমন রিক্সা, গাড়ি, ট্রেন, লঞ্চ, বিমান ইত্যাদি। এক এক অঞ্চলের মানুষের ঘরবাড়ি, ভাষা, খাদ্যাভ্যাস এক এক রকম। গ্রাম ও শহরের ঘরবাড়ি, রাস্তাঘাট, বাজার, জীবনযাত্রা ইত্যাদির মধ্যে রয়েছে ভিন্নতা। এদেশে বেশিরভাগ অফিস, আদালত ও কলকারখানা শহরে অবস্থিত। আবার কৃষি খামারগুলো গ্রামে অবস্থিত। এভাবে দেশের বিভিন্ন অঞ্চলের প্রাকৃতিক ও সামাজিক পরিবেশে ভিন্নতা রয়েছে। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, তোমরা এখানে হয়তো আমার সাথে সাথে রিডিং পড়েছো এবং না হলে তোমরা এমনিতে একা পড়েছো। তো তোমরা যদি পড়ো বা পড়ে থাকো বা পড়বে এরকমটা হয়ে থাকে, তাহলে তোমরা এখানে বানানগুলো একটু ভালোভাবে উপলব্ধি করবে এবং মুখস্থ করে নেবে এবং রিডিং এর মধ্যে কি বলেছে, প্রাকৃতিক পরিবেশে এবং সামাজিক পরিবেশের মধ্যে কি কি উপাদান নিয়ে সৃষ্টি হয়েছে এগুলো তোমরা ভালোভাবে দেখবে এবং মুখস্থ করবে, যাতে তোমাদের পরীক্ষার খাতার মধ্যে প্রশ্নের উত্তর লিখতে সহজ হয় এবং তোমরা আরো বেশি বেশি করে রিডিং এর প্রতি গুরুত্ব দিবে, কারণ প্রতিটি প্রশ্নের উত্তরে রিডিং এর মধ্যে পাওয়া যায়। তোমরা যদি একটু খেয়াল করে থাকো, এখানে যা ছক দেওয়া হয়েছে প্রত্যেকটি ছকের খালি ঘরগুলো আমরা
রিডিং থেকে পূরণ করতে পারি। তাও আমি তোমাদের সুবিধার্থে তোমরা যাতে সহজে পড়তে পারো এবং লিখতে পারো সেজন্য আমি বইয়ের মধ্যে ছকগুলো পূরণ করে দিয়েছি এবং তোমরা চাইলে রিডিং এর সাথে মিলিয়ে নিতে পারো। দেখবে যে ওখানে রিডিং এর সাথেই ছকের কালিঘরগুলো যেটা পূরণ করেছি সেটার সাথে মিল রয়েছে। তাহলে শিক্ষার্থী বন্ধুরা চলো আমরা এবার খ নাম্বার যাই। বিষয়বস্তু পড়ি এবং প্রাকৃতিক ও সামাজিক পরিবেশের বৈচিত্র্য নিচের ছকগুলোতে লিখি। তাহলে এখানে আছে প্রাকৃতিক পরিবেশের বৈচিত্র্য। এখানে প্রথমে দেওয়া হয়েছে ভূমিরূপ, কোথাও সমতল, কোথাও উঁচু নিচু পাহাড় পর্বত। এখানে ভূমিরূপ বলতে বোঝানো হয়েছে যে মানে মাটি কোথাও সমতল থাকে আবার কোথাও উঁচু নিচু থাকে। যেমন পাহাড় পর্বতের এলাকায় দেখবা যে তোমরা একটু উঁচু নিচু টাইপের, মানে কিছু কিছু সমতল আবার কিছু পর গিয়ে দেখা যায় উঁচু নিচু, আবার কিছু কিছু অঞ্চলে গিয়ে দেখবা যে সব দিকেই সমতল। এটাকে ভূমিরূপ বলে, মানে কোথাও সমতল কোথাও উঁচু নিচু পাহাড় পর্বত। দ্বিতীয়টা রয়েছে প্রাণী, মানুষ, গরু, বাঘ, হাতি, মুরগি, হাঁস, বিড়াল, কুকুর। এখানে যেগুলো লিখেছি সেগুলো সবগুলি প্রাণী। তোমরা হয়তো সবগুলোর সাথে পরিচিত। আবহাওয়া, কোথাও বৃষ্টিপ্রবণ আবার কোথাও শুষ্ক মরুভূমি, কোথাও উষ্ণ কোথাও শীতল। তাহলে আবহাওয়া মানে আমরা বুঝতে পারতেছি যে বাংলাদেশের আবহাওয়া একরকম, বাইরের দেশের আবহাওয়া অন্যরকম বা অন্যান্য অঞ্চলের আবহাওয়া অন্যরকম। তো সেজন্য সেখানে লেখা হয়েছে কোথাও বৃষ্টিপ্রবণ আবার কোথাও শুষ্ক মরুভূমি, কোথাও উষ্ণ কোথাও শীতল। জলাশয়, খাল, বিল, পুকুর, নদী, সাগর, মহাসাগর। উদ্ভিদ, নারকেল গাছ, আম গাছ, ফুল গাছ, লতা ইত্যাদি। তাহলে প্রাকৃতিক পরিবেশের বৈচিত্র্য সম্পর্কে আমরা এখন ধারণা পেয়েছি। এখন আমরা সামাজিক পরিবেশের বৈচিত্র্য সম্পর্কে ধারণা নিব। পেশা, কৃষক, জেলে, শ্রমিক, ব্যবসায়ী, চাকরিজীবী, শিক্ষক, ডাক্তার। এগুলো সামাজিক পরিবেশের বৈচিত্র্য, মানে যারা সমাজে বাস করে মানুষ, তাদের এক একজনের এক এক পেশা হয়ে থাকে। তো সেগুলো আমি এখানে লিখেছি। যানবাহন, রিক্সা, গাড়ি, ট্রেন, লঞ্চ, বিমান, বাস, সাইকেল, এগুলো যানবাহন। শিক্ষা প্রতিষ্ঠান, বিদ্যালয়, কলেজ, মাদ্রাসা, বিশ্ববিদ্যালয়। ধর্মীয় অনুষ্ঠান, ঈদ, পূজা, বুদ্ধ পূর্ণিমা ইত্যাদি। ঘরবাড়ি, পাকা, কাঁচা, বড়, ছোট, আধুনিক, ঐতিহ্যবাহী ইত্যাদি। তাহলে শিক্ষার্থী বন্ধুরা এখানে আমরা প্রাকৃতিক ও সামাজিক পরিবেশের বৈচিত্র্য সম্পর্কে ধারণা পেয়েছি এবং আমি চেষ্টা করেছি তোমাদের সুবিধার্থে বুঝিয়ে দেওয়ার এবং লিখেও দিয়েছি। তোমরা চাইলে তোমাদের খাতায় লিখে নিতে পারো। আমি পেন্সিল দিয়ে লিখেছি যাতে বইটা দেখতে বাজে না লাগে, সেজন্য হয়তো তোমরা একটু বুঝতে কম পারতেছো বা বুঝতেছো। যদি না পারো, বুঝতে না পারো, তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করলে আমি উত্তর দিয়ে দিব। আমরা এখন যাব 3 নাম্বার পৃষ্ঠায়। 3 নাম্বার পৃষ্ঠায় গ নাম্বারে লিখেছে অ্যাসাইনমেন্ট।
তাহলে আমাদের ক্লাস 3-তে এখন একটি নতুন নিয়ম হয়েছে, অ্যাসাইনমেন্ট করতে হবে। অ্যাসাইনমেন্ট করার সময় এখানে খেয়াল করতে হবে কি কি প্রশ্ন দেওয়া হয়েছে, সেই প্রশ্নের সঠিক উত্তর একটি খাতার মধ্যে লিখে শিক্ষককে জমা দিতে হবে। তাহলে আমরা আগে প্রশ্নগুলো পড়ে দেখি, তারপর অ্যাসাইনমেন্টের উত্তরগুলা দেখব। 1 নাম্বার, আমার নিজ এলাকার প্রাকৃতিক বৈচিত্র্য বর্ণনা করি। 2, গ্রাম ও শহরের আবাসিক এলাকার বৈচিত্র্য বর্ণনা করি। তাহলে দুটি প্রশ্ন দেওয়া হয়েছে অ্যাসাইনমেন্ট করার জন্য। এই দুটি প্রশ্নের উত্তর আমি এখন তোমাদের সাথে আলোচনা করব। তো শিক্ষার্থী বন্ধুরা, এখন আমি তোমাদের সাথে আলোচনা করব গ এর অ্যাসাইনমেন্ট। 1 নাম্বার, আমার নিজ এলাকার প্রাকৃতিক বৈচিত্র্য বর্ণনা করি। আমার নিজ এলাকা হলো চট্টগ্রাম জেলার অন্তর্গত রাঙ্গুনিয়া। এই এলাকাটি প্রাকৃতিক বৈচিত্র্যে ভরপুর। এখানে চারিদিকে পাহাড় দিয়ে ঘেরা, মাঝখানে বয়ে চলেছে কর্ণফুলী নদী ও সমতল ভূমিও আছে। এখানে দেওয়া আছে পাহাড়। এই এলাকার চারিদিকে রয়েছে পাহাড় ও পার্বত্য অঞ্চল, যথা বান্দরবান, রাজস্থলী, কাপ্তাই, রাঙ্গামাটি ও খাগড়াছড়ি। নদী, এ এলাকার মধ্য দিয়ে প্রবাহিত হচ্ছে কয়েকটি নদী যা মিলিত হয়েছে। কর্ণফুলী নদীর এর উৎপত্তি হলো ভারতের আসাম ও লোসাই পাহাড় হতে। পার্শ্ববর্তী জেলার রাঙ্গামাটি অন্তর্গত কাপ্তাই হ্রদ অনেক আকর্ষণীয়। জঙ্গল, এই এলাকার পূর্বে রয়েছে পার্বত্য চট্টগ্রাম, রাঙ্গামাটি ও দক্ষিণে রয়েছে বান্দরবান, যেখানে বসবাস করে নানান উপজাতি। সমতল, এই এলাকার মধ্য দিয়ে প্রবাহিত নদীগুলো অববাহিকায় রয়েছে। বিস্তীর্ণ সমতল ভূমি, এই সমতল ভূমিতে চাষাবাদ, বাসস্থান ও শিল্প কারখানা গড়ে উঠেছে। এই এলাকার প্রাকৃতিক বৈচিত্র্য আমাদের মুগ্ধ করে। আমি আমার এলাকাকে অনেক ভালোবাসি। 2 নাম্বার, গ্রাম ও শহরের আবাসিক এলাকার বৈচিত্র্য বর্ণনা করি। গ্রাম ও শহরের আবাসিক এলাকার মধ্যে অনেক পার্থক্য রয়েছে। গ্রামাঞ্চলে সাধারণত ঘনবসতি কম থাকে। ঘরবাড়িগুলি অনেক ছোট এবং ছড়িয়ে ছিটিয়ে থাকে। গ্রামাঞ্চলে থাকে চাষাবাদের মাঠ ও ফসলের ক্ষেত ও নদ-নদী, খাল-বিল। গ্রামাঞ্চলে প্রকৃতির সাথে মানুষের জীবনযাত্রার ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। মানুষ প্রায় কৃষিকাজ, পশুপালন বা জেলে পেশায় যুক্ত। অন্যদিকে শহরাঞ্চলের ঘনবসতি বেশি থাকে। ঘরবাড়িগুলো উঁচু দালান কোঠার হয় এবং ঘনবসতি পূর্ণ এলাকার হয়। শহরাঞ্চলের মানুষের জীবনযাত্রার প্রকৃতির সাথে তুলনামূলক কম ঘনিষ্ঠ। এই অঞ্চলের মানুষজন সাধারণত কলকারখানা, ব্যবসা-বাণিজ্য ও গাড়ি চালনায় পেশা নিয়ে নিয়োজিত থাকে। গ্রাম ও শহরাঞ্চলের আবাসিক এলাকার পার্থক্য।
ঘনবসতি। গ্রামাঞ্চলে ঘনবসতি কম থাকে। প্রতি বর্গ কিলোমিটারে জনসংখ্যার সংখ্যা শহরের তুলনায় কম। ঘরের আকার। গ্রামাঞ্চলের ঘরবাড়িগুলি অনেক ছোট হয়, অন্যদিকে শহরাঞ্চলের ঘরবাড়িগুলি অনেক বড় ও উঁচু দালানের হয়। পরিবেশ। গ্রামাঞ্চলের পরিবেশ শহরাঞ্চলের তুলনায় বেশি পরিবেশ বান্ধব। গ্রামাঞ্চলের পরিবেশ শহরাঞ্চলের তুলনায় শীতল ও চতুর্দিকে গাছপালা দ্বারা বেষ্টিত। ঘ নাম্বারে আছে পরিবেশের উপাদানের বৈচিত্র্য নিয়ে নিচের ধারণা চিত্রটি সম্পূর্ণ করি। এখানে একটি পরিবেশের বৈচিত্র্যের ছক দেওয়া হয়েছে। এটা কিছু কিছু দেওয়া আছে আর কিছু কিছু খালি ঘর দেওয়া আছে, এগুলো আমাদের পূরণ করতে হবে। যেখানে এখানে দেওয়া হয়েছে জলাশয়, এখানে আমি পূরণ করেছি হাওর বাওর। তারপর খাল বিল একটা দেওয়া ছিল নদী। এখানে আছে প্রাণী, প্রাণীর মধ্যে এখানে দেওয়া ছিল মুরগি, আমি লিখেছি ছাগল গরু। তারপরে বাকিগুলো পূরণ করতে হবে। এবার দেখো গাছপালার মধ্যে কি দেওয়া আছে। এখানে একটি আম গাছ লেখা হয়েছে ঘরে, আমি পাশেরটা লিখেছি জাম গাছ কাঁঠাল গাছ। তারপরে দেওয়া আছে ঘর বাড়ি, তাহলে এখানে দেওয়া আছে কুড়ে ঘর। তাহলে আমরা আর দুইটি ঘর খালি ছিল, এখানে লিখেছি পাকা ঘর কাঁচা ঘর। পরেরটা দেওয়া আছে প্রতিষ্ঠান, একটা দেওয়া ছিল স্কুল, তাহলে আমি লিখেছি কলেজ মাদ্রাসা। এদিকে আছে যানবাহন, যানবাহন এখানে দেওয়া আছে রিক্সা, তারপরে বাস ট্রেন। এখানে আমি এই খালি ঘরগুলো পূরণ করেছি, তোমরা চাইলে তোমাদের খাতায় বা বইয়ের মধ্যে লিখে নিতে পারো। তোমরা আরো উদাহরণ থাকলে তোমরা তোমাদের মতো করে দিতে পারো, আমি আমার মতো করে দিয়েছি। তোমরা চাইলে আরো বিভিন্ন যানবাহনের নাম, প্রাণীর নাম, প্রতিষ্ঠানের নাম, ঘরবাড়ি গাছপালার নাম তোমরা লিখতে পারো। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যদি আমার এই ভিডিওটা দেখে কিছু উপকৃত হয়ে থাকো, তাহলে আমার এই ভিডিওটি তোমরা লাইক কমেন্ট শেয়ার করে দিবা এবং তোমাদের বন্ধুদের সাথেও শেয়ার করবা। আমার পরবর্তী ভিডিও পাওয়ার জন্য তোমরা আমার চ্যানেলের সাথে থাকবা। আমার ভিডিওগুলো তোমরা যদি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, তাহলে তোমরা পরীক্ষায় ভালো রেজাল্ট করতে পারবা। তো শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি এখানেই শেষ করছি। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।